যখন ডলারের ফ্লোটা ইনভেস্টমেন্টে কমে যাবে অবভিয়াসলি গোল্ডের দাম কমে যাবে। ডলার যতদিন ওয়ার্ল্ডকে ইকোনমিক্যাল স্ট্রাকচারের বেস থাকবে ততদিন আপনি ইচ্ছা করলে এটাকে ডিডলারাইজেশন করার সুযোগ পাবেন না। যার কাছে যত ডলার গোল্ড রিজার্ভ থাকবে সে সেই পরিমাণ রিজার্ভের ভিত্তিতে তার দেশে কারেন্সি প্রিন্ট করতে পারবে। আজকের যে রিপোর্টটা আমার কাছে আছে সেটা হচ্ছে, আমি একটু পরে আপনাকে শোনাবো। এ স্ট্রঙ্গার ইউএস ডলার অ্যান্ড প্রফিট টেকিং, এই যে কথাটা আসছে, প্রফিট টেকিং কন্ট্রিবিউটেড টু দি সিগনিফিক্যান্ট ড্রপ অফ গোল্ড রেট। রয়টার্স এবং ডলারের রেট বেড়ে গেছে কত পার্সেন্ট? 0.4% ডলারের রেট রেজ করেছে। আর এর সাথে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে যে আপনার গোল্ড মেকিং স্টকস যারা আছেন তাদের মধ্যে নাম করা আছে সেটা হচ্ছে নিউম্যান কর্পোরেশন, তারপরে ভেনিক গোল্ড। এদের যে আপনার এক্সচেঞ্জ ট্যারিফ ফান্ড যেটা জয়েন্ট স্টক থেকে ডিসবার্স করে এগেনস্ট পারচেজিং অফ গোল্ড, এইটা 9.9% ডিক্লাইন করেছে। এই ডিক্লাইন করার পরে যখন ডলারের ফ্লোটা ইনভেস্টমেন্টে কমে যাবে অবভিয়াসলি গোল্ডের দাম কমে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেটা দেখছি, অন দি আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের একটা ডিক্লারেশন আমরা পেয়েছি যেটা ইয়াহু ফাইন্যান্স ফোকাস করেছে যে চীনের প্রেসিডেন্টের সাথে তাদের একটা টাই হতে যাচ্ছে এই ট্যারিফ সমস্যাটা নিয়ে। এইটা যখন ফোকাসে আসার পরে কিন্তু আপনার এই যে ইটিএফ যেটাকে বলি আমরা, এক্সচেঞ্জ ট্রেড ফান্ডটা কিন্তু ড্রপ করেছে। তো এই মূল কারণগুলো কিন্তু এইটাই। এখন ডলার যেহেতু রেট বেড়ে গেছে সেহেতু আপনার দামটা ড্রপ করার মেইন কারণ কিন্তু এগুলো, যেটা আমরা একদম কারেন্টলি আজকের রিপোর্টটা পেলাম। এই কারণে গোল্ডের দাম কমেছে। এখন ডিপেন্ড করবে যে জিওপলিটিক্যাল টেনশনের মধ্যে ধরেন আপনি মধ্যপ্রাচ্যের যুদ্ধটা একটা কন্ট্রোলে চলে আসছে, প্রলং কতদিন করবে সেটা আমরা জানি না, সময়ের ব্যাপার। আর দুই নম্বরটা হচ্ছে যে ইএফটির পার্সেন্টেজ যদি নিচের দিকে যেতে থাকে ডলার তত স্ট্রং হতে থাকবে আর ডলারের রেট তত বাড়তে থাকবে, 0.4% থেকে উঠে আরও বেড়ে যাবে, গোল্ডের দাম কমবে। এখন এইটা কতদিন ধরে রাখতে পারবে আমেরিকা? আমি গত দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা স্পিচ দেখলাম যে গোল্ডের দামের উপর তারা একটা কন্ট্রোলিং করার চেষ্টা করছে ডলারকে উপরে ওঠানোর। এইটা সম্ভবত সেই প্রক্রিয়ার একটা অংশ। এই কারণে গোল্ডের দামটা ইমিডিয়েট কমে গেছে। এখন এটাকে ধরে রাখতে পারবে কিনা ডিপেন্ডস অন দি ইউএস ইকোনমি। যদি ধরে রাখতে পারে ডলারের দাম বেড়ে যাবে, গোল্ডের দাম কমবে, আর না রাখতে পারলে হয়তো আবার গোল্ডের দাম বাড়বে। এটা দেখতে হবে, সময়ের ব্যাপার। এটা আপনাকে দেখতে হবে ব্যাকগ্রাউন্ডে চীন ডলারকে বাদ দিয়ে গোল্ড ডিপোজিটের পিছিয়ে কেন গেল। আপনি 3 বছর আগে যান, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হওয়ার পরে যখন রাশিয়ার ইনভেস্টমেন্ট ইউএস এবং আমেরিকাতে যে ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করা আছে তারা সেটাকে ব্লক করে দিল। ব্লক করে দিয়ে তাদের উপর স্যাংশন ইম্পোজ করে দিল। তাতে কি হলো যে ইকোনমিক্যাল স্ট্রাকচার তাদের একটা ডিফেক্টিভ পজিশনে চলে গেল। তো এইটা চীন থেকে শুরু করে যারা এই আপনার বড় বড় কান্ট্রিগুলো আছে শক্তিশালী ইকোনমিক্যাল স্ট্রেংথ দিক থেকে, তারা চিন্তা করে দেখছে, যেটা আমরা আমাদের অ্যানালাইসিস আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে, যে তাদের চিন্তাধারা এটা এরকম যে আমরা ডিডলারাইজেশনটা করব। তো ডিডলারাইজেশন প্রক্রিয়াতে গেলে আমাদের কী করতে হবে, যে উই হ্যাভ টু বাই এ গোল্ড, সাবস্টিটিউট কিছু নেই আর। তো এই কারণে তারা গোল্ডের দিকে ঝুঁকে গেল। ঝুঁকে যাওয়াতে হয়েছে কি যে এই যে আপনার সেন্ট্রাল ব্যাংকের যে বিষয়টা বললাম আপনাকে, এখান থেকে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্কগুলো উদ্বুদ্ধ হয়েছে যে গোল্ডকে আমাদের ডিপোজিট করতে হবে, যে কোনো কারণে যদি আমাদের কারো উপরে স্যাংশন আসে আমাদের অনেক গোল্ড দিয়ে কি আমাদের ইকোনমিক্যাল স্ট্রাকচারকে দেশে ধরে রাখতে পারি। তো এইটা একটা পলিসি। আপনার যদি আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন, আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই ডলার এবং গোল্ডের যে সমন্বয়টা, এটা কিন্তু একটা ইকোনমিক্যাল পলিসি করেই কিন্তু করা হয়েছিল যে যার কাছে যত ডলার গোল্ড রিজার্ভ থাকবে সে সেই পরিমাণ রিজার্ভের ভিত্তিতে তার দেশে কারেন্সি প্রিন্ট করতে পারবে। কিন্তু 1971-এর দিকে যদি আপনি দেখেন, 70-71 নিক্সন যখন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, উনি এসে এই জিনিসটাকে আমেরিকার যে আপনার গ্রোথ রেট সেটাকে ধরে রাখতে গিয়ে সে দেখলো যে গোল্ডের যে তখনকার রিজার্ভ ছিল সেই রিজার্ভটা আমাকে সাফিসিয়েন্ট সাপোর্টিভ দিচ্ছে না যে আমি ডলারকে প্রিন্ট করতে পারি এবং দেশের গ্রোথটাকে ধরে রাখতে পারি। তারা জিএসটিটাকে কনসার্ন করে তখন সে কী করলো, এই পলিসি থেকে বের হয়ে গেল, আমেরিকার পলিসিটাকে দুভাগে ভাগ করে দিল যে গোল্ড রিজার্ভ উইল বি দি ডিফারেন্ট পজিশন, আর ডলার আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের ইকোনমিক্যাল স্ট্রেংথ একটা কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করে নেব আমাদের যখন যেভাবে সুবিধা হয়। তখন আপনি আমেরিকার যারা এই ইতিহাসবিদ ছিলেন, যারা আপনার স্কলার ছিলেন, তারা কিন্তু তখন এটা বলেছিল
যে নিক্সন মেড এ মিস্টেক, ডলার বিকেম এ পিস অফ পেপার, এই কথাটা কিন্তু এখনও হুইসপার হয় আমেরিকাতে। তো সেই হিসাব যদি আপনার করেন, গোল্ডের দাম কিন্তু কমেনি, কারণ এই গোল্ড সেই আমল থেকেই, যদি শুরুর আমল থেকে দেখেন, গোল্ডের উৎপাদন থেকে শুরু করে যদি দেখেন, একটা সময় স্বর্ণমুদ্রা পৃথিবীতে ছিল, সেই স্বর্ণমুদ্রাকে কনভার্ট করে একটা কাগজে রূপান্তরিত করা হলো যে এইটার বিনিময়ে আমরা এটাকে ইউজ করব, ভ্যালুয়েশন উইল বি দি ডিপেন্ড অন গোল্ড রিজার্ভ। তো এই ইতিহাস 500-600 বছর আগের থেকে যদি হিসাব করেন, এই পদ্ধতি চলে আসছিল। এখন ওই পদ্ধতি তো আলটিমেটলি পৃথিবীর স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, বিবর্তন বলতে কথা আছে, অনেক চেঞ্জ আসছে পৃথিবীতে। ওই চেঞ্জের সাথে যখনই আপনি মিলাতে যাবেন, তখন আপনাকে কিছুটা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা থাকলেও যখন বাস্তবতার সাথে তার ম্যাচিং থাকে না, তখন সরে আসতে হয়। তো সরে আসতে গিয়ে এখন যে অবস্থা হয়েছে, এখন ওই যে আপনি বললেন যে বিভিন্ন দেশ এখন ডলারাইজেশন প্রক্রিয়া যেহেতু শুরু করেছে, তখন তারা এই গোল্ডকে রিজার্ভ করে গোল্ডের মার্কেটটাকে আপগ্রেড করে দিয়েছে। কিন্তু আলটিমেটলি হয়েছে কি, যে ডলার যতদিন ওয়ার্ল্ডকে ইকোনমিক্যাল স্ট্রাকচারের বেস থাকবে, ততদিন আপনি ইচ্ছা করলে এটাকে ডিডলারাইজেশন করার সুযোগ পাবেন না। এটা আমরা বুঝি, কিন্তু ফিউচার ওয়ার্ল্ড কী বলবে সেটা সময়ের অপেক্ষা থাকতে হবে, যে কী হতে যাচ্ছে, কী হবে।